আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দীর্ঘ ৭.৫ বছর পর মা ছেলের দেখা, হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতিও চলছে, জানালেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তার আশ্বাস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের। শেখ হাসিনার দুর্নীতি সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিরুদ্ধে মামলা। কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালতে কাল শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহের মামলার বিচার। ন্যায় বিচার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীতে স্বজনদের বিক্ষোভ। এবং খাবার জোটাতে আয়ের বড় অংশ খরচ হচ্ছে খেটে খাওয়া মানুষের, বললেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ৭.৫ বছর পর মা ছেলের দেখায় বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এক অভূতপূর্ব মুহূর্ত জিয়া পরিবারের জন্য এক ঐতিহাসিক দিন। দেশ থেকে ৮,০০০ কিলোমিটার দূরে লন্ডন হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ ৭ বছর পর মা ছেলের দেখা। এক মুহূর্ত অপেক্ষা করতে পারেননি, মাকে বুকে জড়িয়ে ধরে চমকে দেন তারেক। তৈরি হয় এক আনন্দময় আবেগঘন পরিবেশ। লন্ডন সময় সকাল ৯টা ৫ যুক্তরাজ্যে পৌঁছলে বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হযরত আলী খান। সেখানে লন্ডন বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান, ফুল দিয়ে তাকে স্বাগত জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। ভোর থেকে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। এয়ারপোর্ট থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে রওনা হন তারেক রহমান। পাশে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান। বেগম জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে তাদের সঙ্গী হন। চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১১:৩০ ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফর সঙ্গী হিসেবে আছেন ব্যক্তিগত চিকিৎসক, নার্স, বিএনপি নেতা সহ পরিবারের সদস্যরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশবাসীর প্রত্যাশা সুস্থ হয়ে তারেক রহমানকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া দ্রুত দেশে ফিরবেন, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনাকারীদের কঠোর সমালোচনা করেন। ফারুক বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে, আর বেগম খালেদা জিয়া দেশবাসীর দোয়া নিয়ে কাতারের আমিরের রাজকীয় বিমানে চিকিৎসার জন্য লন্ডন গেছেন। এদিকে রাজধানী গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ ১০ম শ্রেণীর ছাত্র আনাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের নামকরা গণমাধ্যমে শেখ পরিবারের মহা দুর্নীতির খবর বেরিয়ে আসছে। এখনও ৮০% শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে না পারায় ক্ষোভ জানান রিজভী। ৩বারের প্রধানমন্ত্রী ১ কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে ৫টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। দোয়া করেছি, আরো দোয়া করব। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা।
শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক আইইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে সাক্ষাতে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেয় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। বৈঠকে দুর্নীতি দমন, জ্বালানিতে সবুজ রূপান্তর, সুন্দরবন ম্যানগ্রোভ এবং আশপাশের অঞ্চল ও নদী ব্যবস্থার জন্য পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চান প্রধান উপদেষ্টা। একই সাথে দেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের সুবিধা বৃদ্ধি এবং উত্তরাঞ্চলে পানি ব্যবস্থাপনার বিষয়েও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক। যে কোনো সময় হতে পারে মামলা। সংস্থাটির মহাপরিচালকের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলায় করছে না কমিশন। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি সাদেক খান, ইকবালুর রহিম ও ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্ষমতাসীনদের কাছে দুদক নখদন্তহীন বাঘ, ক্ষমতা গেলেই হয়ে ওঠে সিংহ। তেমনটাই ঘটছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। নানা অভিযোগ থাকলেও গত 16 বছর যার নাম উচ্চারণ করতে পারেনি দুদক, এখন তার বিরুদ্ধে একের পর এক অনুসন্ধান করছে কমিশন। দুর্নীতির বেশ কিছু তথ্য পাওয়ার কথাও বলছে সংস্থাটি। মামলার জালে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। দুদক চাপমুক্তভাবেই কাজ করে। দুদক নির্মোহ দৃষ্টিকোণ থেকে সব অভিযোগে বিশ্লেষণ করে। এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। দুর্নীতির অভিযোগে ঢাকা 13 আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। আর নিয়োগ জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমে খান সহ 10 জনের বিরুদ্ধে। জনাব মোহাম্মদ সাদেক খান ও সাদেক খানের স্ত্রী পেশায় তিনি একজন গৃহিণী হলেও তাকে ব্যবসায়ী হিসাবে দেখানো হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এই পেশায় গৃহিণী প্রায় 151টি ব্যাংক হিসাব রয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে এস আলমের ছেলে ও ভাই সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ না থাকায় দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে শেখ হাসিনার ভারতে থাকার কাগজের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতে কোনো উদ্বাস্তু বা শরণার্থী আইন না থাকায় এর আওতায় শেখ হাসিনাকে ভারতে বসবাসের এই বৈধতা দেওয়া হয়েছে। তবে ঠিক কবে এবং কতদিনের জন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন। আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন। আমরা আশা করি আদালত থেকে ন্যায় বিচার আমরা পাব। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় করা মামলায় দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারী বাংলাদেশের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পুলিশ তদন্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন। একই সাথে তাবলিগ জামাতের দুপক্ষকে মিলেমিশে কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত 19 ডিসেম্বর রাতে সাদ অনুসারী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়ের অনুসারী SM আলম নামে এক ব্যক্তি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে কাল থেকে আবারও শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কার্যক্রম। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, রাজধানী বকশীবাজারের অস্থায়ী আদালত থেকে বিডিআর বিদ্রোহ মামলাটি পরিচালিত হয়ে আসছিল। তবে গত জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচার কার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আসামিদের আনা নেয়ার অসুবিধা দূর করা এবং নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার থেকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারের ভেতরে অস্থায়ী আদালতে এ মামলার বিচার চলবে। পিলখানা বিদ্রোহের ঘটনায় নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাদের পরিবারের সদস্যরা। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে এই মানববন্ধন করেন তারা। তাদের অভিযোগ, শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবে 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়, আর এতে পরিকল্পিতভাবে জড়ানো হয় বিডিআর সদস্যদের। খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিনা অপরাধে কারাবন্দী বিডিআর সদস্যদের স্বজনরা। এদের কারো ভাই, কারো বাবা, কারো আবার স্বামী মিথ্যা মামলায় বিনা দোষে 16 বছর ধরে খাটছে জেল। অসহায় এসব পরিবারের কথায় ফুটে ওঠে ক্ষোভ আর নির্যাতনের নানা চিত্র। 16 বছর থেকে আমি স্বামী হারা, ছোট ছেলে 1 বছর, বাবারা চিনতে পারে না। বাবার ওই যে যখন কুটে নিয়ে আসে একটু কাছে দেয় যে ধাক্কায় যাও তোমার আব্বু, ও ভয়ে যায় না, আমার বাবা না ভয়ে কান্দে। আমাদের কালকে বিডিআর কোর্ট আছে বিডিআর এর মুক্তির জন্য, আর আমাদের যারা চাকরিচ্যুত ভাই আছে তাদের চাকরি পুনর্বহালের জন্য। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঘটনার সুষ্ঠু তদন্ত, বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। প্রায় 18,520 জন সদস্যকে আমাদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই চাকরিচ্যুতর পরিপ্রেক্ষিতে আমরা খুব মানবতার জীবনযাপন করছি। আমাদের যে লোক আছে কারাগারে 824 জন লোক, তাদেরকে মুক্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেন। যে বেইনসাফি জুলুম বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের সাথে হয়েছে,
তার যদি কোনো কার্যকরী পদক্ষেপ আমরা না দেখতে পাই, এর চেয়ে অনেক বেশি কঠিন কর্মসূচি দেব। এদিকে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি রয়েছে। আর এ শুনানি থেকে সকল নিরপরাধ বিডিআর সদস্যকে মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ৪,২৪৬ কোটি ৭২ লক্ষ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানী পরিকল্পনা কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় সব মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিকল্পনা পরিষদের সদস্য, প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি বর্তমানে ইতিবাচক পর্যায়ে পৌঁছলেও নিম্ন ও মধ্যবিত্তরা ভালো নেই। খাবার জোগাতে সীমিত আয়ের জনগোষ্ঠীর সিংহভাগ অর্থ খরচ হচ্ছে। তিনি বলেন, রপ্তানির গতি ফিরতে শুরু করেছে, যা রেমিটেন্স প্রবৃদ্ধিতে স্থানীয় আর্থিক কর্মকাণ্ড বাড়াতে সহায়ক হবে। ভরসার জায়গা হলো যে আমরা আশা করি একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি উত্তরণ ঘটে, তাহলে আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেটা বাস্তবায়ন সম্ভব হবে। টিসিবির কার্যক্রমে অনিয়ম দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে ন্যায্য মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় টিসিবির পণ্য তালিকায় চাল না থাকায় ক্ষোভ জানান অনেকে। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। বুধবার থেকে নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তেজগাঁয়ে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, আগে টিসিবির কার্ড নিয়ে নৈরাজ্য ও দুর্নীতি হয়েছে, তাই এখন থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে, এটার প্রথম ব্যবস্থাটা হচ্ছে যে এটাকে এই সমস্যাটাকে স্বীকার করে নেওয়া। আমাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থাটাকে স্বীকার করে নিয়েছি। ডিজিটাইজেশনের মাধ্যমে যত ধরনের অন্যায় ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি। আমরা শতকরা 100% এখনো দূর করতে পারিনি, এই প্রক্রিয়া চলমান। এদিকে দাম বাড়ায় চাল আমদানি করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। এ সময় ন্যায্য মূল্যে চাল না পাওয়ায় ক্ষোভ জানান কেউ কেউ। মধ্যবিত্ত ফ্যামিলি চাউলের যে ঊর্ধ্বগতি বাজার, এতে চাউল বন্ধ করলে সাধারণ মানুষ অনেক কষ্ট পাবে। চাইলে বেশি দরকার আমাদের, আমরা গরিবে কি কিনে খাইতারি, তখন আমরা কোনটা বাদ তোমার কোনটা আমরা কম। দেশে এ পর্যন্ত 63 লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এতে 100 টাকায় 2 লিটার তেল, 60 টাকায় 2 কেজি মসুর ডাল ও 70 টাকায় 1 কেজি চিনি পাচ্ছেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। দুপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে রাজধানী যাত্রাবাড়ি, কুমিল্লা ও নরসিংদীতে লিফলেট বিতরণ ও জনসংযোগের সময় একথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং আরিফ সোহেল। নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা করেন তারা। এর আগে জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী দোসরদের বিচার সহ 7 দফা দাবি নিয়ে 15 দিনের সময়সীমা বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই সুবিধা, এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই 24 পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। প্রতিবাদ শুরু করতে হবে। আমরা প্রতিবাদ শুরু করেছি, মায়ের খেয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম বলেই খুনি হাসিনা পালিয়েছে।
জুলাই বিপ্লবের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হয়েছে তা বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক। রাজধানী উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। তরিক ইসলামের রিপোর্ট। ঢাকা সফররত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হককে সংবর্ধনা দিতেই উত্তরা নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সময় জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশংসা করে রূপা হক বলেন, বাংলাদেশের সামনে সুযোগ এসেছে, তরুণরাই পারবে পরিবর্তন এনে দিতে। এটা ইয়াং দেশ, both historically and in terms of demographic and population. That should be reflected in the politics. If it's just, I'm sorry guys, grey-haired men in grey suits, this is not healthy. We need to reflect younger government hote hobe ebar. Ami khub khushi je tumra shobai desh you're building this country. দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। ক্যাম্পাসে সংগঠন থাকবে, বিতর্ক থাকবে, যেমন সেই ইউনিভার্সিটি কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, প্রতিটি ইউনিভার্সিটিতে রাজনীতি আছে। এখানকার চেয়ে বেশি রাজনীতি আছে, কোনো পোস্টার নাই, অনেক বিতর্ক আছে, কোনো মারামারি নাই। অসুবিধা আছে হলে থাকার, অনেক এক্সপেন্সিভ, কিন্তু সেটার জন্য কোনো গণরুম অথবা নৈরাজ্যের কোনো টর্চার রুম নাই। এগুলোর মীমাংসা রাজনীতিকদেরকে করতে হবে। যারা দেশ নিয়ন্ত্রণ করবেন ভবিষ্যতে তাদেরকে কমিট করতে হবে। ক্যাম্পাসে একটা রক্ত যদি ঝরে আপনার সেদিনই আপনার শাসনের রীতি হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দাবি আদায়ে রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। তিনি বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। ডিএমপি কমিশনার বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এখন স্থবিরতা কাটিয়ে উঠেছে। এ সময় ছিনতাই রোধে ডিএমপি তৎপর রয়েছে বলেও জানান তিনি। মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রামপুরা রোড, মূলত এই 3টি রোডই ঢাকা শহরের উত্তর এবং দক্ষিণ। একটি রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আরও ভঙ্গুর করে তুলবেন না। দেশজুড়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে কাল থেকে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে নীলফামারীতে তাপমাত্রার তুলনায় শীতের প্রকোপ বেশি। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস। তবে সকাল থেকে কুয়াশা না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসের কারণে গত 2 দিনের তুলনায় বেড়েছে শীত। এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামে ঠান্ডা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। শেরপুরে গত 3 দিন শীতের তীব্রতা কম থাকলেও সকাল থেকে আবার বেড়েছে। ভোরে কনকনে বাতাসের সাথে বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা যায়। সকালে দেখা মেলেনি সূর্যের। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। ঠান্ডা ও শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। রাজধানীতে আবারও জেঁকে বসেছে শীত। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। মেঘাচ্ছন্ন আকাশ ও বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। ফলে নগরীর নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন ঠান্ডা থাকতে পারে আরও কয়েকদিন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় রাজধানী জুড়ে আবারও হাড় কাঁপানো শীত। কনকনে ঠান্ডা পড়লেও পেট যে মানে না শীতের অজুহাত। তাই তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে রাস্তায় নেমেছে মানুষ।
ঠান্ডা লাগলেও পেটে তো মানতেছে না, পেট তো চলবেই। হ্যাঁ, পেটে মানে না, যার কারণে রাস্তায় ফুটপথে দাঁড়ায় ব্যবসা করতে। প্রচুর পরিমাণ শীতের জন্য তো রাস্তায় চলা খুব ঝামেলাই, এক্ষেত্রে রিক্সা চালানো খুব কষ্ট হইতেছে। শীতের মধ্যে কষ্ট হলে একটাই যে আজকে উঠা কাজে যেতে পারিনি, আজকে এক ঘন্টা দেরি হয়ে গেছে, এতে একটু প্রবলেম হয়ে গেছে, 4-5 কম হইব। কষ্ট তো হয়, কি করবো, পেটের অভাবে বাইরেই তৈবে, যদি পেটের অভাবে না বাইরে দুপুরে বা পোলাপানে কি খাওয়াবো। উত্তরাঞ্চলে বৃষ্টি না হওয়ায় কুয়াশা বেড়ে শীতের প্রকোপ বেড়েছে। বৃহস্পতিবার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাস এটা আমাদের শীতলতম মাস, শীতের তীব্রতা কিন্তু থাকবে, শীত অনুভূত হবে। তবে এখনকার দিনের বেলা যে তীব্র শীতটা অনুভূত হচ্ছে, কুয়াশার সামনে কিছুটা কমবে এবং এখন যে তীব্র শীত অনুভূত হয় এটা অনেকটা কমবে। কালকের পর থেকে হয়তো আমরা একটা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহর এটা ক্ষণস্থায়ী মানে স্বল্প মেয়াদে একটা শৈত্যপ্রবাহ আমরা দেখতে যাচ্ছি, হয়তো কালকের পর থেকে এটা হতে পারে। আগামী কয়েকদিন রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তন না হয় শীত বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে রাজধানী উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে উত্তরা মডেল টাউনের 4 নম্বর সেক্টরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। শফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআই ও বিজিএমইএ এর সাবেক সভাপতি। 2020 সালে ঢাকা 10 আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার 2021 সালের অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের ও শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিল সেগুলো এমপিও ভুক্ত করেছেন। তাই বেতন ভাতা নিয়মিত করার পাশাপাশি যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, নিজস্ব জমি, ভৌত অবকাঠামো ও একাডেমিক স্বীকৃতি আছে সেগুলোকে এমপিও ভুক্তির দাবি জানান শিক্ষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের একমাত্র দাবি, স্বৈরাচারী এমপিও নীতিমালা 2021 বাতিল করে স্বীকৃতি একমাত্র নীতিমালা কার্যকর করে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আগামী 20 কর্মদিবসের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের যুগপৎ কর্মসূচি চালু থাকবে। ফেনীতে চাঞ্চল্যকর গৃহকর্মী মাসুদা বেগম হত্যাকাণ্ড উদ্ঘাটন করেছে পুলিশ। দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং 4র্থ পর্বের ছাত্র আবির হোসেন রাফি। কিছুদিন আগে ল্যাপটপ কেনার কথা বলে বাসা থেকে 40,000 টাকা এনে জুয়ায় হারেন তিনি। পরে টাকা জোগাড়ের জন্য চুরি করতে ফারুক কমিশনারের বাড়িতে যান তিনি। তখন গৃহকর্মী মাসুদা বেগম তাকে দেখে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় আবিরের ছুরির আঘাতে মাসুদার মৃত্যু হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে হাটহাজারী থানা এলাকা থেকে আবিরকে গ্রেপ্তার করা হয়। সে এই অনলাইন জুয়ার পেছনে আসক্তি, এটাই মূল কারণ। এই জুয়ার টাকা সে সংগ্রহ করার জন্য সে বাবার কাছে যেমন এর আগে প্রহসন করে এবং সে এইরকম চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল এবং সর্বোপরি এই হত্যাকাণ্ড। আমরা তাকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করি। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের প্রথম অত্যাধুনিক প্রযুক্তির HQ লিথিয়াম আয়ন ব্যাটারির দেশজুড়ে মার্কেটিং ক্যাম্পেইন শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে লিও আইসোটেক কেবলস PLCর ফ্যাক্টরিতে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, বিদেশি প্রযুক্তির এই ব্যাটারি 2 ঘন্টায় ফুল চার্জ হয়, যা দিয়ে 10 থেকে 12 ঘন্টা চলবে রিকশা, অটোরিকশা ও বিভিন্ন 3 হুইলার যানবাহন। জাহিদুল আলমের রিপোর্ট। দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত বাহনের সংখ্যা।
তবে বেশিরভাগ অ্যাসিড ব্যাটারি 6 মাস থেকে 1 বছরের মধ্যেই নষ্ট হয়ে যায় কিংবা কার্যক্ষমতা কমে যায়। বারবার ব্যাটারি বদলানোর ভোগান্তি দূর করতে লিও আইসিটি কেবলস পিএলসি বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক এইচকিউ লিথিয়াম আয়ন ব্যাটারি। গাজীপুরে এই পণ্যের মার্কেটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন হুনান টাইমস ইউনাইটেড নিউ এনার্জি চায়না এবং নংটং গেল টেকনোলজি চায়নার চিফ কোঅর্ডিনেটর ডুয়ান ইউইং লুইস। এইচকিউ লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ 10 বছর পুরোদমে কাজ করবে। 2 বছরের গ্যারান্টি ও 5 বছরের বিক্রয়োত্তর সেবা দিবে প্রতিষ্ঠানটি। এছাড়া পুরাতন ব্যাটারি দিয়ে নতুন লিথিয়াম ব্যাটারি কিনলে থাকছে বিশেষ মূল্য ছাড়। গ্যারেজ মালিক বা 3 হুইলার রিক্সা চালকের জন্য অত্যন্ত উপযোগী একটি ব্যাটারি। অবশ্যই এটা পরিবেশ বান্ধব। লেড অ্যাসিডের তুলনায় তার চার্জিং ক্ষমতা 4 গুণেরও বেশি এবং লেড অ্যাসিডের তুলনায় এটা ওয়ারেন্টি গ্যারান্টি অলমোস্ট 8 টাইমস। সো আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে প্রযুক্তিতে বাংলাদেশের ডে বাই ডে অনেক দূরে চলে যাচ্ছে। এই লিথিয়াম আয়ন ব্যাটারি নতুন একটি প্রযুক্তিতে আমাদেরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ বান্ধব ব্যাটারিটি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পে যুগান্তকারী অবদান রাখবে বলে জানালেন সংশ্লিষ্টরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। অনুষ্ঠিত হল যমুনা ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়ী সম্মেলন 2025। রাজধানী একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি ব্যাংকের নতুন পণ্য যমুনা ব্যাংক শর্ট নোটসের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ এই সম্মেলন পরিচালনা করেন। এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগীয় প্রধানগণ ও দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। 2024 সালে অসাধারণ সাফল্য অর্জনকারী শাখা ও বিভাগগুলোকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড 2024 এবং সনদপত্র প্রদান করা হয়। সম্মেলনে যমুনা ব্যাংকের উদ্ভাবনী এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যা ব্যাংকটিকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, কানাডার অনেক বাসিন্দা চান দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করা হোক। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে কানাডিয়ানদের কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, এমনকি করের পরিমাণও কমানো হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এর জবাবে এক পোস্টে ট্রুডো লিখেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার কোনো সম্ভাবনা নেই। এখন পার্টেক্স খেলার খবর। একদিন বিরতির পর আবার সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, আর সন্ধ্যা 6:30টায় চিটাগাং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএলে 5 ম্যাচের 5টিতে জিতে পয়েন্টের শীর্ষে আছে রংপুর রাইডার্স, আর 4 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগেরবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এদিকে 4 ম্যাচের প্রতিটিতেই হেরে সবার নিচে আছে ঢালিউড বাদশাহ শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। 3 ম্যাচ খেললেও সিলেট স্ট্রাইকার্স জয়ের দেখা পায়নি। কলম্বোয় 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 109 রান তোলে লঙ্কান কিশোরীরা। সর্বোচ্চ 24 রান আসে ধামি সেনিতমা এবং হিরোনি হংসিকার ব্যাটে। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন আনিসা আক্তার। জবাবে 19 ওভার 4 বলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। 38 রান করে দলের জয়ে ভূমিকা রাখেন ফাহমিদা ছোঁয়া। এছাড়া 26 রানে অপরাজিত থাকেন আফিয়া অসীমা।
সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের দেখা, হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। লন্ডন ক্লিনিকে ভর্তি বেগম খালেদা জিয়া। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচনের প্রস্তুতিও চলছে, জানালেন প্রধান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তার আশ্বাস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের। শেখ হাসিনার দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে দুদক, জানালেন সংস্থাটির মহাপরিচালক। ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিরুদ্ধে মামলা। কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে কাল শুরু হচ্ছে বিডিআর বিদ্রোহের মামলার বিচার। ন্যায় বিচার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীতে স্বজনদের বিক্ষোভ। এবং খাবার জোটাতে আয়ের বড় অংশ খরচ হচ্ছে খেটে খাওয়া মানুষের, বললেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।